বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম হিমু গল্পের ৮ নম্বর পার্টটি নিয়ে। তো চলেন আমরা শুরু করি। হিমু পর্বের ৭ নম্বর পার্টে কী কী বলেছেন, সেই সাইকোটিস্ট কি হিমুকে দেখে কিছু বলল নাকি, তো চলেন আমরা সেটা দেখে আসি। ওকে। একটু রাত করে আসুন, 10টার দিকে চলে যেতে বলেছে। হ্যাঁ, চলে যান। আমার নিজের শরীরটাও ভালো লাগছে না, মনে হচ্ছে। হ্যাঁ, আপনার গল্প আমাকে এফেক্ট করেছে। যাবার আগে শুধু বলে যান, আপনার বাবার এক্সপেরিমেন্ট কি সফল হয়েছিল? আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, সফল হয়নি। বাবার এক্সপেরিমেন্ট ত্রুটি ছিল। তিনি মানুষকে অন্ধকারের দিকগুলোতে আমাকে দেখাতে চেয়েছিল, আলোকিত দিক দেখতে পারেনি। আমার প্রয়োজন ছিল ঈশ্বরের কাছাকাছি একজন মানুষ, সে আমাকে শেখাবে ভালোবাসা, আনন্দ, আবেগ, মঙ্গল, মমতা ইত্যাদি। সেরকম মানুষ খুঁজে পাচ্ছি না। পেলে আমাকে এক্সপেরিমেন্ট সফল দেখতে পারতাম। আপনি বিশ্বাস করেন মহাপুরুষ হওয়া সম্ভব? হ্যাঁ, করি ডাক্তার সাহেব। আর একটা কথা আপনাকে বলার দরকার। আমি কিন্তু মাঝে মধ্যে ভবিষ্যৎবাণী করতে পারি। কিছু একটা বলি, তা লেগে যায়। আপনাকে যখন বললাম আপনার মেয়ে গরম পানিতে ডুবে গেছে, তখন আমি নিজেই পুরোপুরি নিশ্চিত ছিলাম না যে তাই আমি আপনাকে যখন বললাম আপনার মেয়ে গরম পানিতে পুড়ে গেছে, তখন আমি নিজে পুরোপুরি নিশ্চিত ছিলাম যে তাই ঘটেছে। আপনি হয়তো লক্ষ্য করেননি যে আমি বলেছি আপনার সবচেয়ে ছোট মেয়ে। আমি জানতাম না আপনার কয়টি মেয়ে আছে। কাকতালীয় ব্যাপার হিমু সাহেব। ঠিক কাকতালীয় নয়। আপনি কি আরেকবার টেলিফোন করে দেখবেন? না, আপনি একবার আমাকে বিভ্রান্ত করেছেন। আমি দ্বিতীয়বার আমাকে বিভ্রান্ত করার সুযোগ আপনাকে দেব না। আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ। তবে আপনাকে বোকা ভাবার কারণ নেই। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, আপনি কোথায় যাবেন বলুন? আসুন আমার সঙ্গে, আপনার নামিয়ে দেব, চলুন। বেশিরভাগ ডাক্তার নিজের গাড়ি নিজেই চালান। শিক্ষকরা যেমন সবাইকে ছাত্র মনে করেন, ডাক্তাররাও সেরকম সবাইকে রোগী ভাবেন। গাড়িও তাদের কাছে রোগীর মতো। নিজের রোগী অন্যকে দিয়ে ভরসা পান না বলে নিজেই গাড়ি নিজেই চালান। তবে উনি ব্যতিক্রম ডাক্তার, কারণ তার গাড়ির ড্রাইভার চালাচ্ছে, উনি হাত পা গুছিয়ে পেছনের সিটে বসেছেন। আমি তার পাশে বসলাম। পান খাবেন হিমু সাহেব? জি না। পান খাওয়া এক
বৃষ্ট অভ্যাস যা রোগী আমাকে ধরে দিয়ে গেছে। আমি জন্মে খাবো না। শাকটা খেতে দিয়ে নিয়ে ফোন থেকে ঘুমিয়ে পড়ি। রাইট, ঠিক বলেছেন। আমি জন্ম পান খেতাম না। সেই রোগীর উপর তৈরি এক পানের ফোঁটা বের করে বলল, সেই রোগী রূপার পানের ফোঁটা বের করে বলল, পান খাবেন ডাক্তার সাহেব? আমি ফোঁটা দেখে মুগ্ধ হয়ে একটা পান নিলাম। সেই থেকে শুরু। এখন দিন রাত পান খাই। পান কেনা হয় পণ হিসেবে। সবচেয়ে বড় জিনিস ছোট থেকে শুরু হয়। ঠিক বলেছেন। ইউ স্টার্ট বাই কিলিং এ বার্ড, ইউ ইন্ড বাই কিলিং এ ম্যান। আপনি নামবেন কোথায়? যে কোনো জায়গায় নামিয়ে দিলেই হবে। সে কি পার্টিকুলার কোথায় নামাতে চান না? জি না। আচ্ছা ডাক্তার সাহেব, আমার একটা বন্ধুকে আমি আপনার কাছে নিয়ে আসতে পারি? অবশ্যই পারেন। ও কি আপনার মতো? না, আমার কেউ কারো মতো না ডাক্তার সাহেব। আমরা সবাই আলাদা। আমার কাছে আনতে চাচ্ছেন কেন? ওই ভদ্রলোকের একটা সমস্যা আছে। উনি থাকেন খিলগা, একতলা বাসা। ওনার বাড়ির সামনে কোনো গাছপালা নেই, কিন্তু উনি সবসময় বাড়ির সামনে একটি প্রকাণ্ড আম গাছ দেখেন। এর মানে কি? ভদ্রলোক একবার নিয়ে আসে। আচ্ছা, আনবো হেমু সাহেব। জি, চলুন আমার সঙ্গে। আমার বাসায় চলুন, একসঙ্গে ডিনার করব। আপত্তি আছে? না, আপত্তি নেই। আমার ধানমন্ডি 3 নম্বর রোডে কম্পাউন্ড দেওয়ালের বাসার সামনে থামান। গেটটা খোলা। গেটের সামনে টয়লেট হচ্ছে। জানা গেল ওই বাড়ির ছোট মেয়ে কিছুক্ষণ আগে গরম পানির গাবলা পরে ঝলসে গেছে। তাকে অ্যাম্বুলেন্সে এসে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার করিম ছুটে ভেতরে চলে গেলেন। আমি একা একা দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব প্রায় সঙ্গে সঙ্গেই ফিরলেন। যান্ত্রিক গলায় বললেন, চেম্বার থেকে ফিরে আমি সবসময় গরম পানিতে গোসল করি। ঘরে ওয়াটার হিটার আছে। আজ আজ এই হিটারটি কাজ করছিল না বলে আমার জন্য পানি গরম করেছে। আমি বললাম, খুব বেশি পুড়েছে? ডাক্তার সাহেব নিচু গলায় বললেন, হ্যাঁ। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চলুন আমরা হাসপাতালে যাই। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনাকে হাসপাতালে যেতে হবে না, সরি। আপনাকে আজ ডিনার খাওয়াতে পারছি না।
ইন্টারেস্টিং একটি গল্প। ভুলিনি তোমার মুখের হাসি। মনে লুকোনো মোর্শেদ সাহেব সম্ভবত বাসায় ফেরেনি আজ, তবে সন্ধ্যায়। যাদের ঘরের কোনো আকর্ষণ নেই তারা সন্ধ্যাবেলায় ঘরে ফেরে না, কিন্তু সন্ধ্যার পর একধারে অস্থিরতা আক্রান্ত হয়। এই অস্থিরতা থেকে মানুষের বেরোতে হয়, তা পশু পাখিদের ক্ষেত্রেও হয়।
অস্থিরতা দূর করার জন্য মনের শান্তি করার এক বিশেষ প্রক্রিয়া। পুরো রহস্যময় মহাবিশ্বের কাছে আবেদন, আমাকে শান্ত করো, আমার অস্থিরতা দূর করো। দিনের কর্মসাধিতে সাধিতে ঘেঁষে রাখে দিন, কর্মক্রান্ত সংবাদরা গঠিত সংবাদরা সাধিতে জমা নিল। খোলা গেট ও রুপে তুললাম এবং সে দরজার তালা নেই। কয়েকবার ধাক্কা দিতে মসজিদ সাহেব দরজা খুলে দিলেন। মুখ শুকিয়ে কালো হয়ে আছে, মাথা ভেজা। কি ব্যাপার মোর্শেদ সাহেব? কিছু না। ছোট মামা, আসুন, ভেতরে আসুন। শরীর খারাপ? জি, দুপুরে একবার খেতে পিক সিজার হয় মেঝেতে পড়েছিলাম, পরে কেউ ছিল না। একা থাকেন? জি। বাতি জ্বালাননি কেন? সন্ধ্যাবেলায় ঘর বাড়ি অন্ধকার দেখলে ভালো লাগে না। মোর্শেদ সাহেব, বাতি জ্বালাবেন? আমি বসতে বসতে বললাম, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? ওদের কাউকে সঙ্গে এনে রাখতে পারেন না? আপনি অসুস্থ মানুষ, একজন কারো তো আপনার সঙ্গে থাকা দরকার। ছোট ভাই আছে, সে কানাডায় থাকে। ছোট বোন ঢাকাতে আছে, ওর নিজের স্বামী সংসার আছে। ওকে বিরক্ত করতে ইচ্ছে করে না। আমি হলাম সবার বড়। এসার সঙ্গে কি এর মধ্যে দেখা হয়েছে? কি দেখা হয়েছে? ও এসেছিল, নিজে এসেছিল। বাহ, ভালো তো। ওর দাদিমাকে নিয়ে এসেছিল। আমাকে বোঝালো যে ডিভোর্সে আমাদের দুজনের জন্য মঙ্গলজনক। আমিও দেখলাম ঈশা ঠিকই বলেছে। তাছাড়া বেচারি আমার সঙ্গে থাকতে চাচ্ছেন না। আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারি না। তা তো বটেই। পশুকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, মানুষকে যায় না। আমি ঈশার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে কাগজপত্র সই করে এসেছি। ভালো করেছেন। ঈশার জন্য হয়তো ভালো করেছি, আমার জন্য না। আমার মনটা খুব খারাপ মামা। আমাকে চা করে দিই। ঘরে আর কিছু নেই, শুধু চাই দিন। রান্না বান্না কি আপনি নিজেই করেন? চাটা নিজেই বানাই, বাকি খাবার হোটেল থেকে খেয়ে আসি। যেখানে বেশি দিন যাওয়া যাবে না, গেলে টাকার জন্য তরকার দেয়। আচ্ছা মামা, আমার ক্যামেরাটা বিক্রির ব্যবস্থা করেছে? এর সঙ্গে আলাদা একটা জুম লেন্স আছে। লেন্সটা আমার ভাই কানাডা থেকে পাঠিয়েছে। আমার ভাইয়ের কাছে কিছু টাকা চেয়েছি। চিঠি দেখে লিখলে কেমন হয়? না না, তা হয় না, ছোট ভাই তো। আপনার ভাইয়ের কাছে কিছু টাকা চেয়ে চিঠি লিখলে কেমন হয়? আপনি ক্যামেরা বিক্রির ব্যবস্থা করে দিন। ক্যামেরা বিক্রির টাকা যখন শেষ হবে তখন কি করবেন? আমি বেশি দিন বাঁচব না ছোট মামা, আমার শরীরটা খুব খারাপ। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, আগে ছিল না। কি মাথার ভেতর ঝিঁকি পোকা ডাকে, ঝিঝির শব্দ হয়। সবসময় যদি হতো তাহলে আমি অত্যন্ত অভ্যস্ত হয়ে যেতাম। সবসময় হয় না, মাঝে মাঝে হয়। আমি চা খেলাম, মোর্শেদ সাহেবের ঘর দুয়ার দেখলাম। একা মানুষ, কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো, দেখতে ভালো লাগে। জি ছোট মামা, আপনার ঘরও তো খুব সুন্দর করে সাজানো, দেওয়ালের ছবি নেই কেন? আপনার এত দামি ক্যামেরা, ঘর ভর্তি ছবি থাকা উচিত। ছবি ছিল, অনেক ছবি ছিল। এইসব এসব ছবি। এসব বলল, আমার ছবি দিয়ে ঘর ভর্তি করে রাখার তো কোনো মানে নেই। তোমার এখন উচিত আমাকে দ্রুত ভুলে যাওয়া। ছবি থাকলে তুমি তা পারবে না। তাছাড়া তুমি নিশ্চয় আবার বিয়ে করবে। তোমার নতুন স্ত্রী আমার ছবি দেখলে রাগ করবে। ছবিগুলো তুমি
আমাকে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। ভালো করেন, চলুন আমরা এখন বের হই। কোথায় যাব? আমার একটা চেনা ভাতের হোটেল আছে, আপনার পরিচয় করে দিয়ে আসি। ওদের রান্না খুব ভালো। তবে বড় কথা, বাকিদের খাওয়া যাবে, বাকিতে খাওয়া যাবে। মাস ফুরালে টাকা দিতে হবে তা না, এক সময় দিলেই হবে। মোরশেদ সাহেব উজ্জ্বল মুখে বলল, চলুন ক্যামেরাটাকে একটু নিয়ে দেব, নিন। মজনু আমাকে দেখেই গম্ভীর মুখে বলল, হিমু ভাই, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা শুনবো। তার আগে আপনি আমার ভাগ্নেকে দেখে রাখুন। এর নাম মোরশেদ। প্রাইভেট কথা আছে, আগে আমি আপনার ভাগ্নেকে দেখে রাখুন। এর নাম মোরশেদ। এ আপনার এখানে খাবে, টাকা পয়সা এক সময় হিসেব করে দেওয়া হবে, আপনি খাতায় লিখে রাখবেন। মজনু সুরে অন্যদিকে তাকিয়ে রইল। আমি বললাম, অন্যদিকে তাকিয়ে আছেন কেন? আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে। বলুন, প্রাইভেট কথা শুনি। আসেন, বাইরে আসেন। বসিয়ে বসিয়ে এলাম। দুঃখিত গলায় বলল, আমি আপনার খুবই পেয়ার করি হিমু ভাই, কেয়ার করি হিমু ভাই। কেয়ার লিখে দেয়। তা আমি জানি। আপনার উপর মনটা আমার খুব খারাপ হয়েছে। কাজটা আপনি ঠিক করলেন চমৎকার। ওই দিন দুপুরবেলা মোস্তফাকে বললেন, বরফ পোলাও কর। আপনার 7টা মানুষ মিলে 4টা মুরগি খেয়ে ফেললেন। আচ্ছা ঠিক আছে, খেয়েছেন, ভালো করেছেন। 4টা মুরগির জন্য বলতে নিয়ে মরে যাবে না, তাহলে সমস্যা কি? ওই রাতে আপনি বললেন আমি 2 দিন হোটেলে আসবো না, বলেন নাই? বলেছি। কথাটা আপনি এদের বলতে পারলেন, আমারে বলতে পারলেন না? আপনাকে বললে কি হতো? আমি সাবধান থাকতাম। সাবধান থাকলে কি অ্যাক্সিডেন্ট হতো? অ্যাক্সিডেন্ট হয়েছিল? মজনু বিরক্ত মুখে বলল, আপনি এমন একটা ভাব ধরলেন যেন কিছুই জানেন না। আপনি পীর ফকির মানুষ, কালেম আলেম দমি এটা আর কেউ না জানুক, আমি জানি। আপনি যে খাতির পগড়ির ভালোবাসা থেকে যতটা করি হয় তার চেয়ে বেশি করি। এখন কি ঘটনা ঘটছে এটা আপনি আগে থেকে জানান না। আমি কিছু বললাম না। গৌতম মিয়া বলল, আপনি ঠিকই জানতেন যে আমার অ্যাক্সিডেন্ট হবে, রিক্সা থেকে পড়ে পা মুচকে যাবে, তারপরও আমাকে না বললে অন্য সবাইরে বললেন। কাজটা কি ঠিক হলো হিমু ভাই? বেশি ব্যথা পেয়েছেন? অল্পের জন্য পা ভাঙে নাই, মুচকে গেছে। 7 দিন হয়ে গেছে, এখনো ঠিক মতো পা ফেলতে পারি না। চিলিক দিয়ে ব্যথা হয়। আমার প্রাইভেট কথা শেষ হয়েছে মজদুমিয়া? জি, শেষ হয়েছে। আমার এই বন্ধুকে নিয়ে এসেছি, দেখে তো মনে হয় মাথা আউল। ইয়াদ সাহেবের মতো যন্ত্রণা পাবে। ইয়াদ কি এখনো আসে? নিষেধ করেছি আসে, তাকে তো আসতে নিষেধ করেছি না। উনি আর আসেন না। উনি আসে কেন? আমি জানি, অনেকদিন দেখা হয় না। ভালোই আছে মনে হয়। ক্যামেরা কিনবেন? ক্যামেরা? জি, ক্যামেরা মিনোটা। জি, ক্যামেরা মিনোটার সঙ্গে জুম লেন্স আছে। আমি ক্যামেরা দিয়ে কি করব? আমি বেশি ভাতের ছবি তুলবেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবি হলো ভাতের ছবি। ধবধবে
সাদা। মগ্ন বিরক্ত হয়ে বললেন, আপনি বড় উল্টাপাল্টা কথা বলেন হিমু ভাই, আগা মাথা কিছুই বুঝি না। ক্যামেরা কিনবেন না? যে না, জিনিসটা কিন্তু ভালো ছিল, সস্তায় ছেড়ে দিতাম। মাগনা দিলেও আমি নিব না। হিমু ভাই আসেন, চা খান নাকি ভাত খাবেন? ভাত, সরকুটি আছে। ভাত খাবো না, ক্যামেরাটা বিক্রির চেষ্টা করতে হবে। চলি দুনিয়া। আমি চলে গেলাম তরঙ্গি স্টোরে। নজিব সাহেব নেই। নতুন একটি ছেলে বুড়োর মুখে দরজা বন্ধ করছে। রাত 11টা। এর মধ্যে দোকান বন্ধ। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ভালো আছো? সে সৌজন্য বললাম, সে বলবে নজিব কিছু বলবে? উনি মুজিব কোথায়? উনি চাকরি চলে গেছে। উনি কোথায় জানি না। চাকরি গেল কেন জানি না, মালিক জানে। আপনি ওনার কেউ হই না। টেলিফোন করতে এসেছি। টেলিফোন করা যাবে? জি না, মালিকের নিষেধ আছে। 5টা টাকা যদি আপনাকে দেই তাহলে করা যাবে? লোকটা টেলিফোন খুলে দিল। আমি ঘোরাতে ঘোরাতে বললাম, মুজিবকে বললে আপনাকে নেয়া মালিক ঠিক হয়নি। আপনি হলো চোর স্বভাব। 5 টাকার জন্য মালিককে নিষেধ অমান্য করেছেন। 100 টাকার জন্য তো দোকান খালি করে দেবেন। লোকটা আমার দিকে মৃদু চোখে তাকাচ্ছে। আমি তাকে আগ্রহ করে বললাম, হ্যালো। ওপাশ থেকে ডাক্তার রূপম বললেন, কাকে চাচ্ছেন? আপনাকে। আমি হিমু, চিনতে পারছেন? পারছি। কি চান? কিছু চাচ্ছি না। আপনি কি ক্যামেরা কিনবেন? ভালো ক্যামেরা। হিমু সাহেব, রাত 2টোয় আমি রসিকতা পছন্দ করি না। এটা কিন্তু সাধারণ একটা ক্যামেরা না। এর সঙ্গে দুজন মানুষের ভালোবাসা ও ভালোবাসার ভাঙ্গের ইতিহাস জড়িয়ে আছে। আমি আপনাকে সস্তায় দেব। হট করে শব্দ হলো। ডাক্তার করিম টেলিফোন নামিয়ে রাখলেন। রাত ঠিক 11:30টার দিকে মিতুকে টেলিফোন করলাম। মিতু আমার গলা খুব ভালো করেছিল, তবু তীক্ষ্ণ গলায় বলল, আপনি কে বলছেন? আমি বললাম, সরি, রং নাম্বার হয়েছে। মিতু তৎক্ষণ বলল, রং নাম্বার হয়নি, আপনি ঠিকই করেছেন। ঠিকই করেছে। ইয়াদকে চাচ্ছেন? ও বাসায় নেই। আমি ইয়াদকে চাচ্ছি না, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে আবার কি কথা? জরুরি কথা। টেলিফোন বলা যাবে না। টেলিফোন বলা না গেলে আপনি চলে আসুন, গাড়ি পাঠাচ্ছি। আপনি কোথায় আছেন বলুন। কোথায় আছেন বলুন। তো অবস্থা। পাঠাতে হবে না, টেলিফোনে বলা যাবে না। আপনি কি আমার ক্যামেরা কিনবেন? কি কিনবো? ক্যামেরা। সিঙ্গেল লেন্স রিফোর্স ক্যামেরা, অটোমেটিক ম্যানুয়াল দুটোই আছে, প্লাস একটা জুম লেন্স। সেকেন্ড হ্যান্ড হলেও ভালো জিনিস। চোরাই মালের ব্যবসা কবে থেকে শুরু করলেন? আপনার কি করে ধারণা হলো যে আমার ক্যামেরা নেই? সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার জন্য আমি আগ্রহী। আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, খুব যারা বড়লোক সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি তাদের এক ধরনের আগ্রহ থাকে। বঙ্গবাজারে যেমন পুরনো
কোট বিক্রি হয়, তাদের বড় ক্রেতা হলেন কোটিপতিরা। তারা আগ্রহী ক্রেতা।